আজকের এই গল্প হলো এমন একজন মহিলার যার কারওয়া চৌথ কখনই আনন্দের উৎসব ছিল না। এই গল্পটা ছিল রীতার, যে রাজস্থানের একটা ছোট গ্রামে থাকত। রীতার বিয়ে শুধু 2 বছরই হয়েছিল, কিন্তু ওর স্বামী বিজয়ের ক্রূরতা ওর জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। রাতের শুনশান, রীতা নিজের স্বামী বিজয়ের আসার অপেক্ষা করছিল। বিজয়ের নেশায় ধূত হয়ে বাড়ি ফিরল আর টেবিলে বসে গেল। আরে এটা তুমি কি দিয়েছো গীতা? তরকারিতে এত নুন কেন? আরে তরকারিতে নুন দিয়েছো নাকি নুনে তরকারি দিয়েছো? বিজয়, আমি তো ওটাই বানিয়েছি যেটা তোমার পছন্দ। নুন তো অতটাই দিয়েছি। মিথ্যে কথা বলছিস? তুই রান্না করতেই পারিস না, ফালতু মেয়ে ছেলে কোথাকার। আমি দ্বিতীয়বার সবজি বানিয়ে দিচ্ছি। অন্য? আরে বারবার এই অজুহাত দিস তুই। আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবই। বিজয় রেগে গিয়ে রীতার উপরে গ্লাস ছুঁড়ে মারল। গ্লাস রীতার মাথায় গিয়ে লাগলো আর রক্তের ধারা বইতে লাগলো। বিজয় হাতের ডান্ডা উঠিয়ে চেঁচাতে লাগলো, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। রীতা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে গেল। বিজয় নেশায় ধূত হয়ে ওর পেছনে দৌড়াতে লাগলো। দেখতে দেখতে রীতা অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। গ্রামের থেকে দূরে একটা শুনশান জঙ্গলে বাবরির কাছে একটা তান্ত্রিক বুড়ি তারামতি বসেছিল। উনি তন্ত্র সাধনা করছিলেন। চারপাশে অন্ধকার ও শুনশান ছিল। তখনই উনি এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পেল। এটা কিরম আওয়াজ? যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল তারা মা ওই দিকেই চলতে শুরু করলো। ঝাড়ের মধ্যে উনি কাউকে বসে থাকতে দেখলেন। কাছে গিয়ে দেখা গেল সেটা রীতা, যে কাঁদছিল। কে তুই? এত রাতে এই জঙ্গলে কি করছো? আমার নাম রীতা, আমি পাশের গ্রামেই থাকি। এই ঝাড়ে আমি নিজের স্বামীর থেকে লুকিয়ে আছি। কিন্তু কেন? আমার স্বামী বিজয় একজন ঠিকাদার, কিন্তু ও রোজ নেশায় বাড়ি ফেরে আমার সাথে মারপিট করে, গালাগালি দেয়। আজকে তো আমাকে প্রাণে ও আমাকে মেরে দেবে। আমি থাকতেও তোমায় মারতে পারবে না। কাল কারওয়া চৌথ। এই ব্রত স্বামীর আয়ু বাড়ানোর জন্য হয়, কিন্তু যদি উল্টো হয় তাহলে তুমি ওর মৃত্যুও কামনা করতে পারো। কিন্তু কিভাবে? কাল তুমি তৈরি থেকো। আমি কারওয়া চৌথের দিন নিজে তন্ত্র সাধনা করার জন্য তোমার বাড়ি আসব। রীতা সেখান থেকে নিজের বাড়ি ফেরত গেল। সকালের সময়, কিন্তু হাওয়ার মধ্যে নিস্তব্ধতা আছে। বিজয় অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সামনেই মীরা দাঁড়িয়েছিল। তুমি শুধরে যাও, নয়তো আমার হাতে কোনোদিন মারা পড়বে। আজকে কারওয়া চৌথ, রাতে পুজো হবে, একটু তাড়াতাড়ি বাড়ি ফেরত এসো। আচ্ছা ঠিক আছে। বিজয় অফিসের জন্য বেরিয়ে গেল। কারওয়া চৌথের দিন রীতা সেজে গুজে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু ওর চেহারায় সাজগোজের বদলে ঘেন্নায় মুখ ভরেছিল। ও তারামতির আসার অপেক্ষা করছিল। তখনই দরজার ঘণ্টি বাজল। রীতা দরজা খুলল তো সামনে তারামতি দাঁড়িয়েছিল। সব তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ। রীতা নিজের আলমারি থেকে রক্ত, হাড্ডি আর শ্মশানের ছাই বার করে তারামতিকে দিল। তারামতি একটা কালচক্র তৈরি করল। রীতা, এই কালচক্রে বসে যাও। আমি তোমাকে আজ এমন সিদ্ধি দেব যাতে রক্ত বেতাল তোমার বশে চলে আসবে। তারামতি আর রীতা দুজনে তন্ত্র সাধনায় বসে গেল। তারামতি সামনে আগুন জ্বালালো আর একটা জালি রাখলো। জালির মধ্যে একটা কালো পাথর রাখা হলো। রক্ত বেতালায় নমঃ, শমশান চিতা জ্বালা, তামসি রাতি শরণাগতি। রীতা তন্ত্র সাধনার মধ্যে ডুবে গেছিল। তখনই দরজার ঘণ্টি বাজল। রীতা ভয় পেয়ে গেল। এখন কে এলো? যদি কেউ দেখে নেয় তখন আমি কি বলবো? রীতা ভয় পেতে পেতে দরজা খুলল।
সামনে বিজয় দাঁড়িয়েছিল। ওকে দেখে রীতা ভয় পেয়ে গেল। আরে আমি আমার ফোনটা ভুলে গিয়েছিলাম। বিজয় যেই ফোন নেয়ার জন্য ভেতরে গেল, ও দেখল তারামতি বসে আছে আর ঘরের মধ্যে তন্ত্র সাধনা চলছে। আরে সব হচ্ছেটা কি আমার বাড়িতে? হ্যাঁ, তোমার লম্বা আয়ুর জন্য সাধনা করাচ্ছি আমি। কিন্তু এই কারবা চৌথে তো কখনো এর আগে এরকম তুমি করনি। এই সাধনা যেটা আমি করছি সেটা বিয়ের ৩য় বছরেই সম্ভব। পুজোর জন্য সন্ধেবেলায় বাড়ি তাড়াতাড়ি ফিরো। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যা ৭টার মধ্যে ফিরে আসব। বিজয় বাড়ি থেকে বেরিয়ে গেল। ও জানতো না যে এই সাধনা ওর আয়ু বাড়ানোর জন্য নয়, বরঞ্চ ওর মৃত্যুকে আমন্ত্রণ করার জন্য। তারমতি আর রীতা তন্ত্র সাধনা জারি রাখল। রক্ত বেতালায় নমঃ, শনশাঞ্চিতায় নমঃ, তমসি রাত্রি শরণাগতি। তারামতি যে মন্ত্র পড়ছিল রীতা সেটাকে বলছিল। তখনই সূর্যাস্তের সময় একটা বেতাল ধীরে ধীরে রীতার পেছনে প্রকট হলো। এ রক্ত বেতাল, এ আজ থেকে তোমার বশে থাকবে, তোমার কথা সবও শুনবে। ও থাকতে তোমার বর তোমায় বিরক্ত করতে পারবে না। তারামতি জালি ওঠালো আর তার মধ্যে রক্ত লাগিয়ে দিল। এই জালিটা নাও। আজ রাতে যখন এই জালি দিয়ে তুমি তোমার স্বামীকে দেখবে, তখন এই রক্ত বেতাল তোমার স্বামীর মধ্যে প্রবেশ করে যাবে আর আস্তে আস্তে ওকে শেষ করে দেবে। তারামতি রীতাকে জালি দিয়ে সেখান থেকে চলে গেল। রাতের সময় রীতা পূজার জন্য তৈরি হয়ে বসেছিল। নিজের স্বামীর অপেক্ষা করছিল। সারা দিন না খেয়ে দেয়ে আছে আর মনে শুধু একটাই খেয়াল, আজকে রাতে সব শেষ করে দিতে হবে। তখনই বিজয় অফিস থেকে ফেরত এলো। আমি দেরি তো করিনি। না, আমি শুধু তৈরি হয়ে বসে আছি, চলো পুজোর জন্য। রীতা চাঁদ দেখে জালি দিয়ে স্বামীর চেহারা দেখল। যখনই রীতা জালি দিয়ে বিজয়ের মুখ দেখল, বেতাল বিজয়ের ভেতরে প্রবেশ করে গেল। বিজয় দেখল যে আকাশে চাঁদের জায়গায় একটা লাল গোলা চমকাচ্ছে, যেন কোনো আগুনের গোলা। বিজয়ের চোখ উল্টে গেল, আরও নিচে পড়ে গেল। আরে বিজয়ের আবার কি হলো? কি হলো তোমার? ওঠো। রীতা বিজয়ের মুখে জলের ছিটা দিল। বিজয়ের চোখ খুলল, কিন্তু এখন ওর চোখ আর মানুষের মতন নেই। ওর চোখের রং কালো হয়ে গেছিল, ওর চোখের সাদা রং কালো হয়ে গেছিল, ওর মুখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। এটা দেখে বিজয়ের বাবা কমল দাস ভয় পেয়ে গেল। এসব কি হয়ে গেল আমার বিজয়ের? এসব কি হয়ে গেল আমার বিজয়টার? রীতা যেই বিজয়কে ছুঁল, বিজয় ঠিক হয়ে গেল। ও আবার আগের মতোই দেখতে লাগলো। কিছুই তো হয়নি বিজয়। একটু আগেই তো চোখটা কালো হয়ে গিয়েছিল, ওর মুখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল যে। বিজয় ঠিক আছে, আপনি আগে নিজের চশমার নাম্বার ঠিক করান। রাতের সময় রীতা আর বিজয় নিজের ঘরের মধ্যে শুয়েছিল। তখনই হঠাৎ বিজয়ের চোখ খুলল। গীতা, আবার অদ্ভুত একটা ভয় পাচ্ছি জানো তো। তুমি আমার সাথে কি করেছো? হ্যাঁ, রীতা কিচ্ছু বলল না, শুধু দরজার সামনে দাঁড়িয়ে হাসল। বিজয় বিছানা থেকে উঠল, কিন্তু ওর পা উল্টো, গোড়ালি আগে আর পায়ের পাতা পেছনে। ও রীতার দিকে এগোলো, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে গেল। ওর ছাতি থেকে খুনের ধারা বইছিল, যেন মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ওর শরীর ছিঁড়ে দিচ্ছে। এসব কি হচ্ছে আমার সাথে? বিজয় দেয়ালে হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরোলো। ওকে দেয়ালে হামাগুড়ি দিতে দেখে কমল দাস ভয় পেয়ে গেল। বিজয়ের চেহারা এখন আবার ভয়ঙ্কর হয়ে গেছিল। বাবা, বিজয় বাবা, কি হয়েছে তোর বাবা? তোর শরীর থেকে এত রক্ত কি করে বেরোতে পারে বাবা? কমল দাস বিজয়কে হসপিটালে নিয়ে গেল। বিজয়ের পুরো শরীর থেকে রক্ত ঝরছিল, ওর চোখ পুরোপুরি কালো হয়ে গেছিল। ও বারবার ভয়ঙ্কর হাসি হাসছিল।
ডাক্তারবাবু, আমার ছেলেকে রক্ষা করুন। এটা কোনো সামান্য লক্ষণ নয়। বিজয় কোনো অজ্ঞাত শক্তির প্রভাব পড়েছে। অজ্ঞাত শক্তি? তার মানে এটা কি বলতে চাইছেন? আমি এখন কি করব? কি করব ডাক্তারবাবু? এটা কোনো মেডিকেল সমস্যা নয়, বরং অন্য কিছু। আপনি বরং কোনো বড় তান্ত্রিককে ডেকে আনুন খুব শিগগির। আপনি ডাক্তারবাবু, তাও এইসব অন্ধবিশ্বাসের ওপর আপনার আস্থা রয়েছে দেখছি। আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, আমার ছেলে ঠিক হয়ে যাবে। কমল দাসের কথায় ডক্টর বিজয়ের ব্যান্ডেজ তো করলো, কিন্তু বিজয়ের শরীর থেকে রক্ত বেরোতেই থাকলো। ও কখনো চিৎকার করছিল, আর কখনো ভয়ঙ্কর হাসিতে জোরে জোরে চেঁচাচ্ছিল। আমাকে খাবার দাও। এক্ষুনি দিচ্ছি বাবা। কমল দাস বিজয়কে খাওয়ার জন্য রুটি দিল। আরে রুটি নয়, শ্মশান থেকে নিয়ে এসো কাঁচা মাংস। বিজয়ের এই কথা শুনে কমল দাস ভয় পেয়ে গেল। রাতের সময় ছিল, বিজয় নিজের বেডে শুয়েছিল, আর সেখানেই মাটিতে কমল দাস শুয়েছিল। হঠাৎ করে আলো জ্বলতে নিতে লাগলো। এটা দেখে কমল দাস ভয় পেয়ে গেল। টিম আলোতে কমল দাস দেখল বিজয় দেয়ালে উল্টো হামাগুড়ি দিচ্ছে। বিজয় হামাগুড়ি দিতে দিতে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেল আর বাবরির দিকে দৌড়ে গেল। বিজয়, দাঁড়াও! কোথায় যাচ্ছ বাবা? বিজয় নিজের বাবার কথা শুনেও দাঁড়ালো না। কিছুক্ষণের মধ্যেই ও অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বিজয় বাবরির সামনে পৌঁছালো। ও বাবরিতে ঝাঁপাতেই যাচ্ছিল। ওর চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে। ওর চোখ পুরোপুরি কালো হয়ে গেছিল, আর ওর শরীর থেকে রক্ত ঝরছিল। রীতা কিছু দূরে দাঁড়িয়ে হাসছিল। বিজয় বাবরিতে ঝাঁপ মারল আর মরে গেল। যখনই বিজয় মরে গেল, ওর শরীর থেকে বেতাল বাইরে বেরোলো আর রীতার কাছে এলো। এখন আমার কাজ হয়ে গেছে, আজ থেকে তুমি স্বাধীন। কিন্তু আমি তোকে ছেড়ে কোথায় যাব? আজ থেকে তুই শুধু আমার। এতদিন পর্যন্ত আমি তোমার কথা শুনতাম, এখন থেকে তুমি আমার কথা শুনবে। না না না!